এক নজরে সারাদিনের সংবাদ আয়োজনে আপনাকে স্বাগতম। শুরু করছি আজকের সংবাদ। প্রথম সংবাদ হচ্ছে ইরানে তেলের হৃৎপিণ্ডে হামলা। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড বা লাইফলাইন হিসেবে পরিচিত খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছে। সে বলেছে খার্গ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, তবে সেখানকার তেল অবকাঠামোর কোনো ক্ষতি করা হয়নি বলেও জানিয়েছে সে। ওই হামলার পর গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তেল ও জ্বালানি অবকাঠামোকে পুড়িয়ে ছাই করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান। সংবাদ ২, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন, আগামীকাল অর্থাৎ আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। গতকাল শনিবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ ৩, জ্বালানি তেলে রেশনিং প্রত্যাহার, আজ থেকে স্বাভাবিক বিক্রি। ঈদুল ফিতর সামনে রেখে সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আজ রবিবার থেকে দেশের সব ফিলিং স্টেশন আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি ও সরবরাহ ও বিক্রি করবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব অপারেশন মনির চৌধুরী গতকাল শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে রবিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। সংবাদ ৪, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গলার কাটা কুমিল্লা অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার অধীন বিভিন্ন অংশে কমপক্ষে ২৫টি স্থান যানজটের জন্য ঝুঁকিপূর্ণ। এসব স্থানে অব্যবস্থাপনা, বাজার ও যানবাহনের অবৈধ স্ট্যান্ড, অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র যাত্রী ওঠা নামার কারণে যানজট হচ্ছে। এছাড়া গোমতী সেতুর টোল প্লাজায় যানবাহনের ধীরগতিও রয়েছে। ফলে এসব স্থানে ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে। সংবাদ ৫, সেই বাসে চড়েই খাল খনন কর্মসূচিতে যাবেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে কখনো কখনো একটি ছবি, একটি প্রতীক হাজার কথার চেয়েও বড় গল্প হয়ে ওঠে। এবার দৃশ্যপটে একটি বাস, যার গায়ে বড় অক্ষরে লেখা সবার আগে বাংলাদেশ। এই বাক্য লেখা সংবলিত বাসটি এখন এক ইতিহাস। লন্ডনে দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সেই বাসে চড়ে। বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। বাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে সমাবেশস্থলে পৌঁছান। এরপর নিজের জন্য কেনা বুলেট প্রুফ অত্যাধুনিক গাড়ি রেখে লাল সবুজ রঙের সারা দেশে এ বাসে চড়েই নির্বাচনী প্রচারণায় অংশ নেন। হঠাৎ করেই যেন কোথাও হারিয়ে গেল বাসটি, এমনটি মনে হলো অচিরেই রাজপথে এটির দেখা মিলবে। আগামীকাল ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হবে। ওই বাসে চড়েই প্রধানমন্ত্রী যোগ দিতে যাচ্ছেন খাল খনন কর্মসূচিতে। এই বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন, সারা দেশে আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী পরশু অর্থাৎ ১৬ মার্চ অর্থাৎ আগামীকাল দিনাজপুরে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৫৪টি জেলার মন্ত্রী, এমপিরা যার যার এলাকা থেকে যোগ দিবেন এখানে। সংবাদ ৬, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর চেষ্টা চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,
তিস্তা নদী একসময় আমাদের মায়ের মতো ছিল, কিন্তু এখন এটি বিধ্বংসী রূপ ধারণ করেছে। নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে আশা করছি। কুড়িগ্রাম সদর উপজেলার হলুখানা ইউনিয়নে গতকাল শনিবার এক অনুষ্ঠানে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। তিনি বলেন, নদী শাসন ও তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে নিয়ন্ত্রণ এনে প্রায় 2 কোটি মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। সংবাদ 7। ইরান যুদ্ধে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের দুর্বলতা। বিশ্বজুড়ে নিজের আধিপত্য পুনরুদ্ধারের এই সর্বশেষ চেষ্টার পর বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু মহলে আশাবাদ থাকলেও ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ হচ্ছে কিংবা আন্তর্জাতিক মধ্যস্থতায় এ সংকটের দ্রুত সমাধান হবে এমনটা দাবি করার সময় এখনও আসেনি। পরিস্থিতি এখনও অস্থির এবং ইরানের টিকে থাকার ক্ষমতার পরীক্ষা চলছে। তবে সংঘাতের এই প্রাথমিক পর্যায়েই কিছু গভীর প্রশ্ন তৈরি করেছে, বিশেষ করে বিশ্বজুড়ে নিজের আধিপত্য পুনরুদ্ধারের এই সর্বশেষ চেষ্টার পর বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা আসলে কী হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে যুক্তরাষ্ট্র এখনোই হারিয়ে যাবে না। যুক্তরাষ্ট্রের পতনের মতো পরিস্থিতি আপাতত কল্পনাপ্রসূত বলেই মনে হয়। রাশিয়া, চীন, ভারত ও অন্যান্য বড় শক্তির কাছে আসল প্রশ্ন এটা নয় যে যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে থাকবে কি না, বরং প্রশ্নটা হলো পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় দেশটি নিজেকে কিভাবে মানিয়ে নেবে। এই ছিল আজকের এক নজরে সংবাদ, সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। আজকের সংবাদের এই আয়োজনটি শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।